তো আজকে আমরা দেখব অ্যাপোপ্টোসিস এই অ্যাপোপ্টোসিসের সাথে আমাদের টিউমার ফর্মেশনের সম্পর্ক। আমরা জানি আমাদের বডিতে অ্যাপোপ্টোসিসের কাজ কি। অ্যাপোপ্টোসিসের কাজ হচ্ছে, ধরলাম এটা একটা সেল এবং এই সেলের মধ্যে একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক ডিএনএ আছে। কোনোভাবে সেই ডিএনএটা যদি ড্যামেজ হয় বা মিউটেশন হয়, তো এক্ষেত্রে দুইটা মেকানিজম হতে পারে। একটা মেকানিজম হতে পারে সেই ডিএনএ রিপেয়ারিং কিছু এনজাইম আসতে পারে। সেই এনজাইম এসে ডিএনএটাকে দেখবে, যদি মনে হয় সেটা রিপেয়ারেবল তখন সেই ডিএনএটা রিপেয়ার হবে। আর কোনোভাবে যদি সেই ডিএনএটাকে রিপেয়ারেবল না হয়, সেক্ষেত্রে আমাদের অ্যাপোপ্টোসিসটা চলে আসবে। কারণ সেই সেলটাকে যেটা রিপেয়ার করা সম্ভব না, সেটাকে যদি আমরা টার্মিনেট না করি, তখন সেই সেল থেকে নতুন করে সেল ডিভিশন হবে, এবং সেল ডিভিশন হওয়া মানে সেখান থেকে নতুন করে আহ টিউমার ফর্মেশন হবে। এবং টিউমার ফর্মেশনের নর্মাল মেকানিজমই হচ্ছে এটা। এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে, কোনোভাবে যদি আমরা এই অ্যাপোপ্টোসিসটাকে টার্মিনেট করতে পারি বা এই অ্যাপোপ্টোসিসটাকে যদি আমরা ফেল করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফর্মেশনটা বা টিউমার ফর্মেশনটা হয়ে যায়। তো এখন আমরা দেখব যে এই টিউমার ফর্মেশনের একটা ক্লাসিক এক্সাম্পল, সেটা হচ্ছে ফলিকুলার কার্সিনোমা। এবং এই ফলিকুলার কার্সিনোমাটা কিভাবে হয়ে থাকে আমরা যদি দেখি, সেটা হচ্ছে আমাদের এই বডিতে কোথায় সব থেকে বেশি অ্যাপোপ্টোসিসের দরকার, বা অ্যাপোপ্টোসিসটা কোথায় কনস্ট্যান্ট চলতে থাকে এবং সব থেকে মানে ইম্পর্টেন্ট কোথায় কাজ করে। কারণ আমরা বডিতে আমরা জানি, যদি কোনো জায়গায় অ্যাপোপ্টোসিসটা কম হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ঝামেলা টিউমার ফর্মেশন হতে পারে। অ্যাপোপ্টোসিসটা যদি বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা জানি যে এই অটোইমিউন ডিজিজ হতে পারে। কিন্তু এটাকে সব থেকে বেশি রেগুলেট করার প্রয়োজন পড়ে ফলিকলসে, স্পেসিফিকলি বলতে গেলে লিম্ফ নোডের ফলিকলসে। কারণ আমরা জানি, আমাদের যদি বি সেল চিন্তা ভাবনা করি আমরা, এই বি সেলটা ফর্মেশন হয় বা জন্ম হয় হচ্ছে বোন মেরোতে। বাট এটা শিক্ষিত বা এডুকেটেড, বা বলা যেতে পারে যে এটা হচ্ছে ট্রেন্ড হয়, বা এটা কি আসলে কম্পিটিবল কিনা সেটা ট্রেন্ড হয় হচ্ছে লিম্ফ নোডে। কিভাবে হয় সেটা, সেটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে একটা বি সেল যদি বোন মেরো থেকে ফর্মেশন হয়, সেটা চলে যায় লিম্ফ নোডে। সেই লিম্ফ নোডে স্পেসিফিকলি বলতে গেলে ফলিকলসে। এই ফলিকলসে যে সেই লিম্ফ নোডটায় নতুন নতুন মিউটেশন ঘটে। বলা যেতে পারে যে এই বি সেলটা নতুন নতুন মিউটেশন ঘটে কেন? কারণ আমরা জানি আমাদের এই অ্যান্টিজেনটা, আমাদের বডিতে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন আছে, সেটা সেলফ অ্যান্টিজেনও আছে, অথবা বলা যেতে পারে ফরেন অ্যান্টিজেনও আছে। এখন আমাদের কথা হচ্ছে, সেই ফরেন অ্যান্টিজেনটা তো হচ্ছে বিশাল বা ভাস্ট ক্যাটাগরি। যেভাবেই হোক আমাদের সেই ভাস্ট ক্যাটাগরি অ্যান্টিজেনটার এগেনস্টে আমাদের অ্যান্টিবডি ফর্মেশন করতে হবে। তো আমরা করি কি, আমরা ধরলাম এইটা একটা অ্যান্টিজেন আসলো, এটা একটা অ্যান্টিজেন আসলো, এই অ্যান্টিজেনের এগেনস্টে আমরা দুইটা অ্যান্টিবডি তৈরি করছি। এটা হচ্ছে এই অ্যান্টিবডি, আর এইটা হচ্ছে আরেকটা এই অ্যান্টিবডি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই অ্যান্টিজেনটাকে ধ্বংস করতে পারে কি এটা নাকি এটা। ধরলাম আমরা এই অ্যান্টিবডিটা ধ্বংস করতে পারলো না, এই অ্যান্টিবডি ধ্বংস করতে পারলো, তো আমরা কি করব, এটাকে রেখে দিব, বাট এটাকে আমরা স্পেয়ার করব। আমরা স্পেয়ার করব না, মানে এটাকে আমরা টার্মিনেট করে দেবো। এখন কোনোভাবে যদি এই ইমিউনোগ্লোবিউলিনটাকে আমরা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় ধ্বংস করতে না পারি, তখন সেক্ষেত্রে এইটার পলিফারেশন ঘটবে এবং এখান থেকেই ফলিকুলার কার্সিনোমাটা ঘটবে। তো এই জন্যই বি সেলের জন্য আমাদের লিম্ফ নোডে প্রচুর পরিমাণের অ্যাপোপ্টোসিস কনস্ট্যান্ট হতে থাকে, যাতে করে আমাদের বডিতে কোনো প্রকারের কোনো টিউমার ফর্মেশন বা অটো ইমিউন ডিজিজ না হয়ে থাকে। এখন কথা হচ্ছে, আমরা যদি বলি এক্ষেত্রে টিউমার ফর্মেশন হওয়ার জন্য স্পেসিফিক একটা কেস আছে, সেই কেসটা হতে পারে হচ্ছে মিউটেশন ঘটতে পারে, বা স্পেসিফিকলি বলা যেতে পারে এক ধরনের নতুন মিউটেশন আছে, যেটা হচ্ছে ট্রান্সলোকেশন। সেই ট্রান্সলোকেশনটা কি? ট্রান্সলোকেশনটা হচ্ছে, আমাদের বডির মধ্যে আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে ক্রোমোজোম আছে। এখন এই ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোম নাম্বার 14 যে আছে বি সেলের ক্ষেত্রে, বি সেলগুলোর ক্রোমোজোম নাম্বার 14 এর ক্ষেত্রে, এক্ষেত্রে আছে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন হেভি চেইন। আর ক্রোমোজোম নাম্বার 18 এ আছে BCL2। এখন এই BCL2 টা কি, এটা আমরা আগে দেখেছি। BCL2 টা হচ্ছে অ্যাপোপ্টোসিসটাকে রেগুলেট করে, বলা যেতে পারে রেগুলেটর অফ অ্যাপোপ্টোসিস। কিভাবে সেটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। BCL2 এর কাজ হচ্ছে সে মাইটোকন্ড্রিয়ার এই মেমব্রেনটাকে সে স্ট্যাবিলাইজ করে রাখবে। কেন? আমাদের লাভ কি স্ট্যাবিলাইজ করে? মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে থাকে সাইটোক্রোম সি।
এই সাইটোক্রোম সিটা যদি কোনোভাবে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন থেকে বাইরে আসতে পারে তাহলে সেটা ক্যাসকেডকে চালু করে দিবে, এবং ক্যাসকেড হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের অ্যাপোপ্টোসিস ঘটে থাকে। এখন আমাদের যেভাবেই হোক দেখতে হবে আমাদের কোনো সেলকে যদি আমরা চাই অ্যাপোপ্টোসিসটা হোক, সেক্ষেত্রে আমরা BCL2টা সেক্ষেত্রে আমরা ডাউন রেগুলেশন করে দিব, যাতে করে মেমব্রেনটা আর স্টেবিলাইজ না থেকে সাইটোক্রোমটা বের হয়ে পড়ে, ক্যাসকেড চালু করে দেয় এবং অ্যাপোপ্টোসিসটা হয়ে যায়। এখন এক্ষেত্রে হয় কি, মিউটেশন হয়ে BCL2টা এই ট্রান্সলোকেশন হয়ে ক্রোমোজোম 14 নাম্বার জায়গায় চলে আসবে। এখন 14 এ আসলে এদের লাভ কি? বিষয়টা হচ্ছে এই 14 জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, এই জায়গাটা অল টাইম অন বা অ্যাক্টিভেশন বা বলা যেতে পারে অ্যাক্টিভ অবস্থায় থাকে। এই ইমিউনোগ্লোবিলিনটা এই অবস্থায় থাকে বলে ইমিউনোগ্লোবিলিন হেভি চেইনটা অল টাইম অ্যাক্টিভ অবস্থা থাকে এবং অল টাইম বডির মধ্যে ইমিউনোগ্লোবিলিনগুলো কাজ করতে পারে। কিন্তু কোনোভাবে যদি BCL2টা এক্ষেত্রে ট্রান্সলোকেট হয়ে ক্রোমোজোম 14 এর জায়গায় চলে আসে এবং ইমিউনোগ্লোবিলিন হেভি চেইনটা ক্রস হয়ে যায়, সেক্ষেত্রে যদি কোনোভাবে BCL2 চলে আসে, তখন সেক্ষেত্রে কি হবে? তখন সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে BCL2টা কনস্ট্যান্টলি অ্যাক্টিভ হতে থাকবে বা অ্যাক্টিভ সিগন্যাল বা অন সিগন্যাল পেতে থাকবে। এখন অন সিগন্যাল পেলে কি হবে, সেই BCL2টা প্রচুর পরিমাণে আপ রেগুলেশন ঘটবে। এই আপ রেগুলেশন ঘটলে যেটা হবে, BCL2 মেমব্রেনটাকে স্টেবিলাইজ করে দিবে। মেমব্রেনটাকে স্টেবিলাইজ করলে যেটা হবে, সাইটোক্রোম সি আর বের হতে পারবে না, ক্যাসকেডটা অ্যাক্টিভেট হবে না এবং প্রসেসটা হবে না। এবং এক্ষেত্রে আমরা বলতে পারি ফলিকুলার কার্সিনোমাতে আমাদের যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ট্রান্সলোকেশন মিউটেশন ঘটে থাকে, এবং ট্রান্সলোকেশন মিউটেশনটা স্পেসিফিকলি ঘটে থাকে ক্রোমোজোম 18 to 14, অথবা খেয়াল নাই ঠিক, অথবা 14 to 18 এটা হতে পারে। এই ক্রোমোজোমটা ইয়া হতে থাকে, ট্রান্সলোকেশন ঘটে থাকে, সরি 18 to 14 ট্রান্সলোকেশন ঘটে থাকে। 18-14 ট্রান্সলোকেশন ঘটলে যেটা হবে, BCL2টা ইমিউনোগ্লোবিলিন হেভি চেনের জায়গায় চলে আসে, এবং হেভি চেনের জায়গায় চলে আসে BCL2টা কনস্ট্যান্টলি অ্যাক্টিভ হতে থাকে বা ওভার এক্সপ্রেশন ঘটতে থাকে, এবং যার ফলে আমাদের মেমব্রেনটা স্ট্যাবিলাইজ হয়ে যায় এবং অ্যাপোপ্টোসিসটা হয় না, এবং যার ফলে এই অবাঞ্ছিত ইমিউনোগ্লোবিলিনগুলো প্রচুর পরিমাণের হচ্ছে পলিফারেশন করে, এবং পলিফারেশন করার মাধ্যমে যেটা হয় আমাদের বডির মধ্যে ফলিকুলার কার্সিনোমা দেখা দেয়। থ্যাংক ইউ।